আচ্ছা, আপনাকে যে 5 দিন পিসিতে রেখেছিল, তো সেখানে পুলিশ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? প্রচণ্ড অত্যাচার করেছে, প্রচণ্ডভাবে মেরেছে। আপনার ওখানে আমাকে প্যান্ট খুলিয়ে দিয়ে বলে কিনা তোর পোদের ভেতরে লাঠি ভরে দেবো, প্লাস পিঠ মারা করি বেঁধে, এরমভাবে পিঠ মারা করি বেঁধে এর ভেতরে একজন ঢুকিয়েছে, দুইজনা এই দিকুর ধরেছে, আর দুজন দুজন মিলিয়ে ঠ্যাং দুটো এরম করে চিঁড়ছে, বারবার করে ঠ্যাং চিঁড়ছে, এরমভাবে পুরো চওড়া করছি ঠ্যাং, প্লাস তারপরে এরমভাবে পা জড়ো করিয়ে পায়ে প্রচণ্ড লাঠির বাড়ি, আর পায়ে এগুলা সব লাথি, বিশ্ববন্ধু চ্যাটার্জির আইসির লাথি, ইন্দ্রজিৎ চক্রবর্তীর লাথি, রাহুল চ্যাটার্জি, এরা সব প্রচণ্ড এগুলা সব লাথি মারতে আরম্ভ করেছে, প্রচণ্ডভাবে মেরেছে। আর মারতে মারতে বিশ্ববন্ধু তখন বলছি, তুই আর তোর বউ আর জি করের মোমবাতি মিছিল করিস। আমি তখন বললাম আমি ছিলাম না, আমি এখানে তখন ডিউটিতে ছিলাম ঝাড়খণ্ডে, আমি ছিলাম না, আমি এসব ব্যাপারে কিছু জানি না। বিশ্ববন্ধু বলছে তখন, না আমাকে সিভিক ভলেন্টিয়ার সব খবর দেয়, তুই আর তোর বউ আর আরজি করের মোমবাতি মিছিল করিস, তোরা পার্টি দাগলি যাস না আর আরজি করের মিছিলে যাস। তখন আমি বুঝতেই পারলাম ক্লিয়ার, যেটা লোকাল পার্টি যে শাসক দল তারাই এটা করছে, শাসক দলের নেতা মন্ত্রী থেকে আরম্ভ করি এরাই সব করাচ্ছে, আর কিছু না। কারণ ওদের পেছনে তেল দিই না, ওদের পেছনে ঘুরি না। তখন থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আবার আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা এই ঘটনাটা জানার পরে আপনারা বলবেন যে আমাদের রাজ্যে যখন 1972 থেকে 77 সাল পর্যন্ত আমাদের রাজ্যে যে পুলিশ রাজ চলেছিল এবং সেখানে বহু মেধাবী ছেলেকে রাতের অন্ধকারে তাদেরকে খুন করা হয়েছে। এ ঘটনা আপনারা জানেন যে সেই সময় 72 থেকে 77 কিভাবে পুলিশ সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে। লালবাজারে নিয়ে গিয়ে বড় বড় বরফের চায়ের মধ্যে শুয়ে রাখা হয়েছে মেধাবী ছেলেদের, কলকাতার রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে মেধাবী ছেলেদের। আজকে আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা খুব হতবাক হয়ে যাবেন। বিশ্ববন্ধু চট্টরাজ, আমাদের রাজ্যে যদি কোনো মিথ্যাশ্রী পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে এই ইন্সপেক্টর অবশ্যই সেই মিথ্যাশ্রী পুরস্কার পাওয়ার যোগ্য। আমরা কিন্তু তথ্য প্রমাণ হাতে নিয়ে কথা বলছি। প্রথমেই আপনাদেরকে আমরা দেখাবো একটি লোককে, আমরা দেখাবো আপনাদেরকে, যে লোকটির নাম হচ্ছে অনল দে। এবং এই অনল দে হচ্ছে আমাদের ভারতের যে আধা সামরিক বাহিনী সিআইএসএফ এর প্রাক্তন জওয়ান। দেখুন তাকে কিভাবে লকআপে ফেলে, কিভাবে তাকে পিটিয়ে পিটিয়ে তার সারা শরীর রক্তাক্ত করে দেওয়া হয়েছে। তার চোখের একটা চোখ নষ্ট হয়ে গেছে। আগে দেখে নিন সেই ছবির কোলাসগুলো, তারপর আমরা আসছি খবরে। আপনারা তো দেখলেন এই ছবির কোলাজ। আমরা শোনাবো এই অনলের বক্তব্য এবং তার স্ত্রীর বক্তব্য। আমাদের প্রতিবেদক পূর্ব বর্ধমানের নাদনঘাটে পৌঁছে গিয়েছিল এই সংবাদটা জানার পরে সংবাদটা সংগ্রহ করার জন্য। এই ঘোলাতে যেমনভাবে করা হয়েছে, পুলিশকে দিয়েই কেস করানো হয়েছে। যেহেতু বিশ্ববন্ধুবাবু থানার আইসি, তার হাতে আইপিসি বলুন বা বিএনএস বলুন, এইটা তার হাতে রয়েছে। মানুষকে মিথ্যা কেস দিয়ে তিনি লকআপে ঢোকাতে পারেন, মানুষকে মিথ্যা কেস দিয়ে থানায় তুলে নিয়ে এসে তিনি পেটাতেও পারেন, যদি সেটার সঠিক তদন্ত এবং সঠিক প্রমাণ সব থাকার পরেও কিন্তু তার কিছু হয় না। হয় না কেন? ওই আপনাদের বলেছিলাম, ঘোলায় এক নেতা বক্তব্য রাখতে উঠতো আর উনি মঞ্চে উঠে নেতার বক্তব্য শুনে হাততালি দিতেন। এমন ছবি আমাদের কাছে আছে। আজকে আমরা আপনাদেরকে যেটা বলতে চাই, খুব মারাত্মক ঘটনা। এই বিশ্ববন্ধু চট্টরাজ, আমরা বলি না যে একটা কথায় আছে প্রবাদে, চোরায় না শোনে ধর্মের কাহিনী। দেখুন, একজনকে দিয়ে অভিযোগ করালেন, তিনি হচ্ছেন সাব ইন্সপেক্টর উত্তম লায়েক। নাদনঘাট পুলিশ স্টেশনে তিনি রয়েছেন। কি অভিযোগ, কেন এই লোকটাকে এইভাবে রক্তাক্ত করা হয়েছে? কি সুন্দর, এই যে 72-77 আপনারা শুনতেন
যে পুলিশ ধরে নিত, কোনো মেধাবী ছেলে যারা রাজনীতি করে তাদেরকে ধরে নিত, তারপরে বলতো জিপ থেকে যে পালা, যখন ছেড়ে দেওয়া হতো, যখন একটু দূরে দৌড়াতো গুলি করে তাদেরকে হত্যা করা হতো। এই বিশ্ববন্ধু বাবু এই যে ঘটনাটা ঠিক একই রকম ঘটিয়েছেন। কীরকম ঘটিয়েছেন আপনারা শুনুন। টু দ্য আইসি নাদনঘাট পিএস পূর্ব বর্ধমান, সাবজেক্ট এফআইআর। মহাশয়, আমি এসআই উত্তম লায়েক, আপনার নিকট আমার অভিযোগ এই যে 26/1/2025 তারিখ শ্রীরামপুর মেলায় যুব সংঘের মাঠে ইমন চক্রবর্তী গানের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে সুস্থভাবে সম্পন্ন করার জন্য STK রাস্তার উপর প্রচুর পুলিশের ব্যবস্থা করা হয়েছিল। এই অনুষ্ঠান দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকের সমাগম হয়েছিল, যার ফলে STK মানে একটা পুলিশের বাহিনী, সেই STK রাস্তা থেকে অনুষ্ঠানের মাঝ পর্যন্ত প্রচণ্ড ভিড় ছিল। এই অনুষ্ঠানে সুস্থভাবে সম্পূর্ণ করার জন্য প্রচুর পুলিশের ব্যবস্থা করা হয়েছিল। 26/1/2025 রাত্রির 9টার সময় যুব সংঘর 1 নম্বর মেন গেটের পাশে হঠাৎ বেশ কিছু লোক এবং মহিলার চিৎকার চেঁচামেচি শুনতে পাই লিখেছে, ওইটা হবে পাই, এবং সেখানে আমিও আমার সঙ্গে থাকা কনস্টেবল আতাবুর রহমান মোল্লা, মোবাইল গাড়িতে থাকা LASI কৃষ্ণা শাহ এবং তার সঙ্গে থাকা পুলিশ কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে দেখি মদ্যপ অবস্থায় শ্রীরামপুর মোড়ের পাশে থাকা একটি অস্থায়ী মোটরসাইকেল গ্যারেজের মালিক অনল দে, এই যে লোকটাকে মারা হয়েছে তার নাম অনল দে, একটি মহিলাকে জোর করে আঁকড়ে ধরে তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। বুঝতে পেরেছেন? আমরা আপনাদেরকে শোনাচ্ছি যে দেখবেন কীরকমভাবে সাজিয়েছে, হাত দেয়। ওই মহিলাকে বাঁচাতে গেলে অনল দে মহিলাকে ছেড়ে তার বাড়ির মধ্যে ঢুকে যায়। বিক্ষুব্ধ মানুষদের ভয়ে ছুটে তার ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমরা ওই মহিলার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে ওই ব্যক্তির বাড়ির দরজায় গিয়ে তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলি, কিন্তু সে কোনোভাবেই বাড়ির দরজা খুলবে না। পরবর্তীকালে দরজা কোনো রকমে খুলতে সক্ষম হলেও ওই ব্যক্তিকে বাড়ি থেকে বেরিয়ে আসার অনুরোধ করলো। ওই ব্যক্তি পুলিশের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগাল দিতে থাকে এবং বলতে থাকে, তোদের বাড়ির মেয়েদের আমি কিছু করিনি, তোরা কেন আমার বাড়ি এসেছিস? আমরা ওই ঘটনার ব্যাপারে জানতে চাইলে বাড়ি থেকে বেরিয়ে এসে আচমকা আমার মুখে ঘুষি চালিয়ে, ফলে আমার চোখ বন্ধ হয়ে যায়। দেখছেন কি সুন্দর, নিজেরাই বলছে যে উনি দরজা বন্ধ করা ছিল, আমরা কোনো রকমের দরজা খুলেছি। এখানে আবার বলছে যে দরজা খুলেই নাকি তিনি ঘুষি চালালেন। খুব ভালো কথা, এই ঘোলাতেও এই কাজই করতেন। চোখ বন্ধ হয়ে যায়। সেই সময় অনল দে আমাকে প্রায় মেরে ফেলার উদ্দেশ্যে গলা টিপে ধরে। পুলিশকে মেরে ফেলার জন্য ওনার সঙ্গে এতগুলো ফোর্স রয়েছে, তারপর ওনাকে গলা টিপে মারার চেষ্টা করছে। আমার সঙ্গে থাকা পুলিশ কর্মচারীরা আমাকে তার অনলদের হাত থেকে উদ্ধার করতে এলে তাদেরকেও এলোপাতারি ঘুষি মারে। একটা লোক তাকে নাকি, সে নাকি এতগুলো পুলিশকে ঘুষি মারছে। তা পুলিশ তাহলে তুমি চাকরি করছো কেন? এতগুলো লোক মিলে যদি তোমাদের একটা লোক মারে, এলোপাতারি ঘুষি মারে, যার ফলে আমি আমার সঙ্গে থাকা পুলিশ কর্মচারীরা গুরুতর আঘাত পায়। আমি অনলদেকে ধরতে গেলে সে পড়ে যায় এবং লোহার দরজায় ধাক্কা খায় এবং অল্প বিস্তর আঘাত পায়। এখানে বলল যে সে তার দরজা বন্ধ ছিল, তার দরজা কোনো ক্রমে খুলে পুলিশ তাকে ধরলো, বলল ঘুষি মারলো। এবার বলছে যে সে পড়ে গিয়ে লোহার দরজায় ধাক্কা খায়। ওই যে 71-72-এ যে পুলিশ যে রাজ চলছিল, সেই রাজের সময় যে লেখা হতো। আমরা সকলেই শ্রীরামপুর রুরাল হাসপাতালে চিকিৎসা করাতে গেলে আতাউর রহমানের শারীরিক অবস্থা আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি নয়। আমরা অনলদের ওই যে হাসপাতালে মাঝে মাঝে বিশ্ববন্ধুবাবু গিয়ে ঝাড় দেন। এবার বুঝলেন তো ঝাড় কেন দেন? কারণ ওখানে তো গিয়ে মানে রিপোর্ট তৈরি করতে হবে। অনলদের ওই চিকিৎসা শ্রীরামপুর হাসপাতালে করায়। চিকিৎসার পর যখন আমরা তাকে পুলিশ গাড়িতে উঠতে অনুরোধ করি, সে কোনো মতে গাড়িতে উঠতে রাজি হচ্ছিল না। বুঝতে পারছেন? সেই একই কেস দেখুন, সে আবার আচমকা আমার সহকর্মীদের ওপরে চড়াও হতে গেলে নিজের থেকে পড়ে গিয়ে হাসপাতালের গেটের সামনে মেঝেতে পড়ে যায় এবং মাথা ফেটে যায়। মেঝেতে পড়ে গিয়ে মাথা ফেটে গেল, অথচ মাথার এই সাইডটা দেখুন ফুটোর মতন রয়েছে। আপনারা আরেকবার সেই ছবিটা দেখুন, আমরা দেখাচ্ছি, ফুটোর মধ্যে রয়েছে। অতএব মহাশয়, সমস্ত ঘটনাটি
তদন্ত করিয়া দোষী ব্যক্তির বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় তার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন। ইয়োর্স ফেথফুলি উত্তম লায়েক, এসআই অফ পুলিশ, নাদনঘাট পিএস, পূর্ব বর্ধমান, ডেট 27/1/2025। এই হচ্ছে অভিযোগ। সে তাকে ধরতে গেল, সে গাড়িতে উঠলো না, পড়ে গিয়ে তার মাথা ফুটো হয়ে গেল, পায়ে বড় বড় তার মানে লাল রক্ত জমে গেল, এগুলো সব পুলিশের গাড়ি থেকে পড়ে গিয়ে হলো। এবার আপনাদের শোনাচ্ছি, রিসিভড অন 27/1/2025 at 12:15 হ্যাজ এ স্টার্টে নাদনঘাট পিএস কেস নম্বর 51/25 ডেটেড 27/1/2025 74-117 subclause 2 221 132 109 subclause 1 BNS রাহুল চ্যাটার্জি, ইন্সপেক্টর ইনচার্জ, নাদনঘাট পিএস, পূর্ব বর্ধমান। অভিযোগপত্রটা যখন জমা করা হচ্ছে তখন বিশ্ববন্ধুবাবুর এত যখন তার ক্ষমতা, এত যখন তিনি আইন জানেন, এত কিছু সব কিছু জানেন, এই এফআইআরের যে অভিযোগপত্রতে কিন্তু নিজে সই করলেন না, রিসিভ করলেন না দরখাস্তটা। তিনি কোথায় সই করলেন? তিনি সই করলেন ওই এফআইআরের যে ফর্ম আছে সেই ফর্মের মধ্যে উনি সিগনেচার অফিসার ইনচার্জ বিশ্ববন্ধু চট্টরাজ উনি সই করলেন। বুঝতে পারছেন তাহলে কিভাবে? এখানে সবচাইতে বড় যে কথাটা সেটা হচ্ছে যে অনলে একটা মহিলাকে জড়িয়ে ধরে তাকে আঁকড়ে ধরে তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। সেই মহিলা কোথায় গেল? সেই মহিলা তো অভিযোগ করবেন। পুলিশ তো আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে এনডিপিএস কেস, তারপরে নানান রকম রিভলভারের কেস, ডাকাত ধরেছে, এইসব পুলিশ অফিসাররা বিভিন্ন জায়গায় এইসব কেসের অভিযোগকারী থাকে। কিন্তু এইখানে একটা প্রাক্তন সিআইএসএফের প্রাক্তন জওয়ানকে এইভাবে পেটানোর জন্য তাকে কিভাবে কেসটাকে সাজানো হলো? যদি কোনো মহিলাকে আঁচড়ে ধরে কামড়ে দেয় তাহলে তো সেই মহিলার নাম থাকবে, তার ঠিকানা থাকবে, কাকে কামড়ালেন, কাকে আঁচড়ালেন। এরপর তাকে থানায় নিয়ে এসে বেদরক পেটানো হয় এবং সেই পেটানোতে বিশ্ববন্ধু চট্টরাজের নামেও কিন্তু অভিযোগ হয়েছে। এসপি বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। এসপি তো আর ইন্সপেক্টরকে সাজা দিতে পারে না, সাজা দিতে গেলে ডিজিকে দিতে হবে। এবার ঘটনা হচ্ছে, আমরা যেটা আমাদের অন্তর্তদন্তে উঠে এলো যে ওই মেলায় দোকান করেছিল এবং দোকান করার পরে ওই দোকান থেকে নাকি পুলিশের অনুমোদন নিতে হয় বা পুলিশকে কিছু উৎকোচ দিতে হয় ওইখানে গ্যারেজ করতে গেলে। মেলায় লোক আসে বিভিন্ন জায়গায়, তো মেলায় আপনারা দেখেন গ্যারেজ করে, সেখানে ওই গ্যারেজ করেছিল, গ্যারেজে এসছে পুলিশ, কেন পারমিশন নেয়নি এইটা নিয়ে পুলিশের সাথে বাদানুবাদ হয়েছিল। সেখানে ঢুকে গেল একজন মহিলা, তার কোনো নাম নেই, ঠিকানা নেই, বিশ্ববন্ধুর হাতে আইন রয়েছে, তিনি করলেন এই কেসটা, করে দিয়ে তাকে বেদরক মারলেন। শুধু মারা নয়, তাকে আদালতে চালান দিয়ে পিসিতে নিয়ে আসলেন। আর আমাদের যে এইসব এসিজিএম বা জজ যারা থাকেন এরা দেখবেন অনেকটা কিন্তু পুলিশ নির্ভরশীল হয়, পুলিশের রিপোর্টের ওপরে। পুলিশ যদি রিপোর্ট দেয় এই লোকটা অন্যায় করেছে, দেখবেন তারাও সাথে সাথে জামিন ক্যান্সেল করে তাকে জেলে পাঠিয়ে দেয়। এখানে এই অনলদেকে পাঠানো হলো, কোর্টে পাঠানোর পরে 5 দিন তাকে পিসি টেনে নিয়ে আসলেন এবং সেই পিসি পিরিয়ডের কি নির্মম অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা যে সেনাবাহিনীর জওয়ান আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের মানুষকে রক্ষা করার জন্য বর্ডার এলাকায় পাহারা দিতেন, শুনুন তার মুখ থেকে তিনি কি বলছেন। আপনার নাম কি? আমার নাম অনল কুমার। আপনি কিসে সার্ভিস করতেন? আমি এক্স সিআরপিএফ, রিটায়ার্ড সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। আচ্ছা, সেদিনকে কি ঘটনা ঘটেছিল 26/1/2025-এ? 26/1/2025-এ বাড়ির সামনে আমার নিচের দোকানদার আর ছেলে ছিল, সঙ্গে পার্কিং করেছিল। পার্কিং নিয়ে একটু কথা কাটাকাটি হয়, গাড়ির চাবি না দিয়ে চলে যাচ্ছিলো। আমরা মনে করেছিলাম গাড়িটা চুরি করছি হয়তো, পরে সমস্যাটা মিটে যায় কথা কাটাকাটি হওয়ার পরে। তারপরে আমি ঘরের ভেতরে চলে আসি। কিছুক্ষণ পরে জানতে বাড়ির সামনে প্রচুর চিল্লাচিল্লি হচ্ছিল। চিল্লাচিল্লি হওয়ার পরে গেট খুলি, দেখি আমার ওয়াইফের আর ছেলের আওয়াজ আর মেয়ের আওয়াজ। যে আমি গেট খোলার পরে দেখি যে আমার ছেলেকে, মেয়েকে আর বউকে প্রচণ্ড মারধর করেছে। আমি গেট সাথে সাথেই
আমার উপর চড়াও হয় সিভিল ড্রেসে। আমি দেখছি এরা কারা, এরা চোর না ডাকাত, কি চুরি করতে এলো নাই কি বাড়িতে। পরে জানি এরা পুলিশ। দিয়ে আমাকে মারার সঙ্গে সঙ্গে তো আমার আর জ্ঞান ছিল না। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি থানার লকআপে পড়ে আছি। থানার লকআপে আমি কিন্তু তখন খালি গায়ে, আমার বাড়ি থেকে যখন নিয়ে গিয়েছে আমার গেঞ্জি পুরোটা পুরো ছিঁড়ে গিয়েছে, পুরো আপনার গেঞ্জি উলঙ্গ অবস্থা, শুধু প্যান্টটা ছিল আর কিছু ছিল না। ওখানে গিয়ে থানার লকআপে গিয়ে ওদের বলে আমাদের কেন নিয়ে এসো। আমার যখন জ্ঞান ফেরার পরে দেখি গা দিয়ে প্রচুর মদের গন্ধ, তখন আমি বুঝতে পারলাম ওরা আমার মাথার উপর দিয়ে বা মুখে যা মদ ঢেলে দিয়েছিল হবে, আমি অজ্ঞানে ছিলাম, আমি বুঝতে পারিনি। প্যান্টটা পুরো ভিজে মদের গন্ধতে। ওখানে যাওয়ার পরে লকআপ খুলে 8-10 জন মিলে আমাকে নারকীয় অত্যাচার করে। যে অত্যাচার আমার দু চোখেই আমি ঝাপসা দেখি, মানে তখনই ঝাপসা দেখতে শুরু করেছিলাম। পুরো হাতে পায়ে যে যেমন পেরেছে সে তেমন লকআপের ভেতরে 26 তারিখে রাত্রি অত্যাচার। অফিসের একটা রাহুল চ্যাটার্জি বলে পরে নাম জানতে পারি, ও আমার মাথায় রড, মানে এই সাইজের রড নিয়ে মোটামুটি 1 ফুটের হবে রড নিয়ে, আপনার পাতলা সরু রড নিয়ে আমার মাথায় ঢুকিয়ে দেয়। এখানটায় রক্ত হয়ে যায়, ব্লিডিং শুরু হতে থাকে। ওখানে আমার যারা মেরেছে তাদের মধ্যে কিছু কিছুকে আমি নাম জানতে পেরেছি, যেমন মৃত্যুঞ্জয় ঘোষ ছিল, তারপরে ইন্দ্রজিৎ চক্রবর্তী, বিশ্ববন্ধু, উত্তম লায়েক, আতাউর রহমান, অসীম সরকার, আরও অনেকে ছিল। কিছু কিছু আমি জানতে পেরেছি, আরও অনেক কনস্টেবলও ছিল, অনেক আরও অফিসাররাও ছিল। থানার ভেতরে মারপিট করার পরে আমাকে রাত্রে আবার হসপিটালে নিয়ে আসে চাঁদপুরে, তখন আমার জ্ঞান ছিল। তারপরে ওই সময় রাহুল চ্যাটার্জির সঙ্গে এসে হসপিটালে এসে নিয়ে এসেছিল আমাকে। মাথায় দুটো এই জায়গাটা স্টিচ করেছিল, দিয়ে ওটাকে আবার পরে হসপিটালে থানায় ফেরত নিয়ে যায়। সেদিন রাত্রেও ফের অত্যাচার চালে, সকালবেলা আবার নিয়ে আসে মেডিকেলে, হসপিটালে চাঁদপুর। ওখান থেকে ফের নিয়ে যাওয়ার পরে নিয়ে চলে যায় কালনাতে, কোর্টে নিয়ে যাওয়ার পরে ওখানে 5 দিনে পিসি দেয়। পিসিতে থাকাকালীন প্রচণ্ড অত্যাচার করেছে। 30 তারিখে আলাদা ডান দিকের অফিস ঘরে, যেটা রাহুল চ্যাটার্জির অফিস ঘর ছিল ইন্দ্রজিৎ চক্রবর্তী, ওই সাইডে ডান দিকের লাস্টের ঘরটাতে নিয়ে গিয়ে পিঠ মোড়া করে বেঁধে ওখানে ওর পেছনে একজনা বসিয়ে 2 জনা হাত ধরিয়ে, মানে প্যান্ট খুলি পুরো পা একদম চিড়ি প্রচুর মারধর করেছে, প্লাস পায়ে মারধর করেছে প্রচুর। পায়ে আপনার পায়ের তলায় লাঠি দিয়ে মেরেছে, এই পায়ের এইগুলা সব এখনো পর্যন্ত ব্যথা আছে। 2 পায়ে প্রচুর মেরেছে। আমি ঠিক মতন চলাফেরা করতে পারছিলাম না। যেটা আমার বিরুদ্ধে অভিযোগটা ওরা দিয়েছে, আজ পর্যন্ত কারোর কোনো অভিযোগ নেই যে শ্লীলতাহানি, কারোর কোনো প্রমাণ বা কোনো দরখাস্ত কারোর কিছু নেই। এগুলা এদের কিছু পার্টিগত সোর্সের জন্য এরাই করেছে। এদের পেছনে ঘুরি না, আড্ডা দিই না, আমি আমার মতন থাকি। তারপর ওখান থেকে আবার 10 দিন আমার জেল কাস্টাডি দেয়। 10 দিন পরে আবার জামিন হয়ে বাড়ি আসি। বর্তমানে আমি এখন চাঁদপুর হসপিটাল, প্রতাপনগর হসপিটাল, দিশা আই হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ, চারিধারে আমার ট্রিটমেন্ট চলছে। আমার ডান সাইডের চোখ বিলকুল, মানে বাঁ সাইডের চোখটা আপনার একবার লেজার হয়েছে, আর ডান সাইডের চোখে দুবার অপারেশন হয়েছে। ডান সাইডের চোখ এখন বিলকুলই আপছাপচা, বাঁ চোখও আপছাপচা, কোনো রকমের দেখতে পায়, ঠিক মতন এখনো দেখতে পায় না। আমার পুরো চোখ দুটো ওরা মেরে নষ্ট করে দেবে। আপনাকে এবং আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার পুত্রকে যে মারধর করা হয়েছে, তো এর এগেনস্টে আপনারা কোথাও অভিযোগ করেছেন? বিডিও স্যারের কাছে গিয়েছিলাম, বিডিও স্যার লেটার নেয়নি, বললো এটা আমার আন্ডারে নাই। এই লেটার এসডিও স্যার, যে এসডিএম সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট যে আছে, ওনার কাছে গিয়েছিলাম, শুভম আগরওয়াল স্যারের কাছে। ওনাকে এই অ্যাপ্লিকেশান দিই, প্লাস টোটাল যে ইঞ্জুরি ফটো রিপোর্ট, প্লাস শরীরে কোথায় কোথায় আঘাত হয়েছে টোটাল ওনাকে মানে রিসিভ কপি করি, ওনাকে দেখিয়ে ওনার সঙ্গে কথা বলে দিয়ে আসি। প্লাস এই সেম টোটাল রিপোর্টটা
আমি এসপি স্যারকে পাঠিয়েছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ডিএম স্যারকে পাঠিয়েছি, নবান্নতে পাঠিয়েছি, নবান্ন যে ডিজি বসেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওনাকে পাঠিয়েছি, রাজভবনে পাঠিয়েছি। কারোর কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সহায়তা বা কোনো যোগাযোগ কিছু পাইনি। আচ্ছা, আপনাকে যে 5 দিন পিসিতে রেখেছিল, তো সেখানে পুলিশ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? প্রচণ্ড অত্যাচার করেছে, প্রচণ্ডভাবে মেরেছে। আপনার ওখানে আমাকে প্যান্ট খুলিয়ে দিয়ে বলে কিনা তোর পোদের ভেতরে লাঠি ভরে দেবো, প্লাস পিঠ মারা করি বেঁধে, এরমভাবে পিঠ মারা করি বেঁধে এর ভেতরে একজন ঢুকিয়েছে, দুইজনা এই দিকুর ধরেছে, আর দুজন মিলিয়ে ঠ্যাং দুটো এরম করে চিঁটছে, বারবার করে ঠ্যাং চিঁটছে, এরমভাবে পুরো চওড়া করছি ঠ্যাং, প্লাস তারপরে এরমভাবে পা জড়ো করিয়ে পায়ে প্রচণ্ড লাঠির বাড়ি, আর পায়ে এগুলা সব লাথি, বিশ্ববন্ধু চ্যাটার্জির আইসির লাথি, ইন্দ্রজিৎ চক্রবর্তীর লাথি, রাহুল চ্যাটার্জি, এরা সব প্রচণ্ড এগুলা সব লাথি মারতে আরম্ভ করেছে, প্রচণ্ডভাবে মেরেছে। আর মারতে বিশ্ববন্ধু তখন বলছি তুই আর তোর বউ আরজি করের মোমবাতি মিছিল করিস। আমি তখন বললাম আমি ছিলাম না, আমি এখানে তখন ডিউটিতে ছিলাম ঝাড়খণ্ডে, আমি ছিলাম না, আমি এসব ব্যাপারে কিছু জানি না। বিশ্ববন্ধু বলছে তখন না, আমাকে সিভিক ভলেন্টিয়ার সব খবর দেয় তুই আর তোর বউ আর আরজি করের মোমবাতি মিছিল করিস, তোরা পার্টি ডাকলি যাস না আর আরজি করের মিছিলে যাস। তখন আমি বুঝতেই পারলাম ক্লিয়ার, যেটা লোকাল পার্টি যে শাসক দল তারাই এটা করছে, শাসক দলের নেতা মন্ত্রী থেকে আরম্ভ করি এরাই সব করাচ্ছে, আর কিছু নয়। কারণ ওদের পেছনে তেল দিই না, ওদের পেছনে ঘুরি না। তখন থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম। বলা হচ্ছে যে আপনি কোনো মহিলার শ্লীলতাহানি করেছেন, সেই মহিলাকে আপনি কখনো চোখে দেখেছেন? না, দেখিনি, কোনো অভিযোগও নেই আজ পর্যন্ত। তাহলে এই অভিযোগটা কে করেছে? কিসের ভিত্তিতে আপনাকে এত মারধর করা হলো? পুলিশ করেছে, পুলিশ আর লোকাল তৃণমূলী দাদারা করেছে। এই অভিযোগটা পুলিশই করেছে? নিজেরাই করেছে, এখানে কোনো কিছু দেখাতে পারেনি আজ পর্যন্ত যে কার মানে শ্লীলতাহানি করেছি বা কোনো অভিযোগ কারো কিছু। তাদের অভিযোগপত্রে কি সেই মহিলাটার নাম উল্লেখ করেছে যার আপনি শ্লীলতাহানি করেছেন? না, কিচ্ছু নেই। শুনলেন, আমরা শোনাবো এই সেনাবাহিনী জওয়ানের স্ত্রী আর যিনি অভিযোগ করেছেন শ্রীমতী চন্দনা দে, তার কথাও আপনাদেরকে আমরা শোনাবো। শোনানোর আগে আমরা দেখাবো যে উনি যে কারা কারা ওনাকে মারধর করেছিল। পুলিশ পার্সোনাল হু হ্যাভ অ্যাসাল্টেড: 1 নম্বর উত্তম লায়েক, 2 নম্বর অমল সরকার, 3 নম্বর আতাউল রহমান, 4 নম্বর রাহুল চ্যাটার্জি, 5 নম্বর আশিস হালদার, 6 নম্বর বিশ্ববন্ধু চট্টরাজ, 6 নম্বরে 7 নম্বর ইন্দ্রজিৎ চক্রবর্তী অ্যান্ড আদার পুলিশ পার্সোনাল পোস্টেড নাদনঘাট পিএস, পোস্ট অফিস অ্যান্ড পিএস নাদনঘাট, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। এই যে 7 জন পুলিশ মিলে তাকে বেধড়ক মারধর করে 5 দিন তাকে লকআপে রেখে এবং কি তাকে হুমকি দেওয়া হয় যে বেশি বাড়াবাড়ি করলে এনডিপিএস কেস দিয়ে তোকে আরও বেশি দিনের জন্য গ্যারেজ করে দেবো। 5 দিন পরে যখন তাকে আদালতে চালান দেওয়া হয় তখন সে একেবারে রুগ্ন ভগ্ন, তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে এই বিশ্ববন্ধু চট্টরাজের ষড়যন্ত্রে। সেখানে যখন আদালতে চালান দিলেন, আদালত থেকে আবার তাকে 15 দিনের জন্য 14-15 দিনের যে একটা জেল কাস্টডি হয় সেই জেল কাস্টডিতে তাকে পাঠিয়ে দিলেন। এবার তার মেডিকেল পেপার সমস্ত কিছু রয়েছে তাকে কিভাবে পেটানো হয়েছে। আমরা শুধু এখানে একটা কথাই তুলে ধরতে পারি যে মানুষ আর কবে জেগে উঠবে? একজন আধা সেনাবাহিনীর জওয়ানকে এইভাবে তার বাড়িতে ঢুকে, তার ছোট বাচ্চা মেয়ে নাবালিকা রয়েছে, তাকেও পেটানো হয়েছে। যে মেয়েটা স্কুলে প্রথম হতেন সেই মেয়েটা এখন তার 5ম হয়ে গেছে তার জায়গা। সেই আতঙ্ক, ট্রমা এখনও ভুলতে পারেননি। আচ্ছা, এই বিশ্ববন্ধুবাবু খাকি উর্দি পরেন, পুলিশের টুপি পরেন, অশোক স্তম্ভ লাগানো, সত্যমেব জয়ত লেখা থাকে, তাহলে সেই লোকটা কেন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে নিজের যে প্রতিহিংসা সেই প্রতিহিংসাকে চরিতার্থ করেন? এখানে যে অন্য পুলিশ যারা রয়েছে তাদের আমরা দোষ দেখছি না। দোষ দেখছি না এই কারণেই, কারণ যিনি আইসি থাকে তার কথায় সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শুনতে বাধ্য, না শুনলে আবার উনি আবার কলম ঘুরিয়ে তাদের ব্যবস্থা নেবে।
এখানে যে কাজ করেছেন, যেভাবে এই লোকটিকে মেরেছেন সেনাবাহিনীর জওয়ানকে, এবং সম্পূর্ণ সাজানো একটা কেস, কোনো মহিলা যদি তাকে জড়িয়ে ধরে, তাকে আঁকড়ে ধরে, পুলিশ এত ভালো হয়ে গেল যে ওই মহিলার হয়ে অভিযোগ করলেন পুলিশের সাব ইন্সপেক্টর, ওই মহিলা কোনো থানায় অভিযোগ দিলেন না। আর ওখানকার এসপি, এসডিপিও, অ্যাডিশনাল এসপি, আমরা জানি না তারা কি করছেন। একটা সেনাবাহিনীর সিআইএসএফের জওয়ানকে এইভাবে বাড়িতে ঢুকে মারা হলো, তার প্রকৃত তদন্তটাই হলো না। এবং ওই সেনাবাহিনীর জওয়ানের বাড়ির নিচে একটা ফার্নিচারের বা খুব সম্ভবত বিল্ডার্সের একটা দোকান আছে, সেই দোকানের মধ্যে সিসিটিভি ছিল, সেই সিসিটিভিটাও খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। এই আইসি বিশ্ববন্ধু চট্টরাজের যে বাহিনী ছিল সেই বাহিনী তারা খুলে নিয়ে গেছে যাতে কোনো কিছু প্রমাণ না হয়। আমরা শুধু একটা কথা এখানে বলতে চাই, বিশ্ববন্ধু বাবুর পরিবারে তার ছেলে, তার স্ত্রী, এনারাও তো রয়েছেন। তাহলে উনি যদি ওনার ছেলেকে কেউ যদি এরকম মিথ্যা কেস দিয়ে লকআপে ঢুকিয়ে দেয় বা এরকমভাবে পেটায়, উনি সেটা সহ্য করতে পারবেন সেই বেদনাটা? বা তার ভাইকে যদি কেউ ধরে, বা তার বোনকে যদি এইভাবে মিথ্যা কেস, আপনারা দেখেছিলেন নাদনঘাটের সরস্বতী দোসাদ বলে একটি মেয়ে, সে বিএলআরও অফিসে গেছে, তাকে ডেকে পাঠানো হয়েছে, সেইখান থেকে তাকে মারতে মারতে থানায় নিয়ে এসে কেস দিয়ে তাকে চালান দিয়ে দেওয়া হয়েছে কোর্টে। এই যে কাজগুলো করেন, এই যে সরস্বতী দোসাদের জায়গায় যদি বিশ্ববন্ধু চট্টরাজের বোন হতেন, এই অনলের জায়গায় যদি বিশ্ববন্ধু চট্টরাজের ভাই হতেন, তাহলে এইরকম কেসটা সাজাতে পারতেন যে একজন মহিলাকে আঁকড়ে ধরে তার শরীরের নানান জায়গায় হাত দিতে থাকে মেলার মধ্যে। যে মহিলার শরীরে হাত দেওয়া হলো বলছেন অভিযোগে, এসআই অভিযোগ করে তাকে তুলে 5 দিন লকআপে রাখা হয়েছে। আচ্ছা, আপনাকে যে 5 দিন পিসিতে রেখেছিল সেই মহিলা গেল কোথায়? সেখানে পুলিশ আপনার সাথে কেমন ব্যবহার করেছে? উনি কিভাবে, এতজন পুলিশ থাকতে উনি পুলিশের জিপ থেকে পড়ে গেলেন, পড়ে গিয়ে ওইভাবে ওনার পায়ে রক্তাক্ত হলো, চোখ এখন ওনার চিকিৎসায় চলছে, প্রায় অন্ধ হওয়ার মুখে। দেখুন, আমরা বারে বারে বলছি আমরা সত্যের জন্য গলা ফাটাবো, সত্যটা আমরা তুলে ধরব। ঘোলাতে যা কাজ করেছেন সেই একই কাজ করছেন নাদন ঘাটেও। কেন করছেন? ওখানেও তিনি একজন, আমাদের এই ঘোলাতে পানিহাটির যেমন একজন দাদাকে ধরে নিয়েছিলেন, ওখানেও একজন দাদাকে ধরে নিয়েছেন। আমরা আপনাদের সামনে এটা তুলে ধরছি এ কারণেই যে এইভাবে মানুষকে মারা যায়, এইভাবে মানুষকে পেটানো যায়, এইভাবে মানুষকে সাজানো মিথ্যে কেস দেওয়া যায়। বিবেচনার দায়িত্ব আপনাদের। আমরা চাই, দেখুন, আমরা মনে করি যে মানুষই হচ্ছে সর্বশক্তিমান। মানুষের কাছে মানুষ যদি মনে করে, তাহলে 1 মিনিটের মতন এই বিশ্ববন্ধুর মতন যারা এই ধরনের মিথ্যা কেস করে সাধারণ মানুষের জীবন বিপন্ন করে দেয়, তাদের শায়েস্তা করতে কিন্তু 1 মিনিটের বেশি সময় লাগে না। মানুষ জেগে উঠছে না, শাসক দলের ছাতার নিচে গিয়ে আশ্রয় নিয়েছে। নাহলে এই যে আমরা দেখাচ্ছিলাম যে হাসপাতালে গিয়ে কেন ঝাড় দেয়, হাসপাতালে গিয়ে ঝাড় দেওয়ার কারণটা বুঝতে পারছেন? কারণ ওই হাসপাতালেই কিন্তু এই অনলের চিকিৎসার জন্য নিয়ে গিয়ে তাদের ইচ্ছা মতন ওখানে রিপোর্ট করে যে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। আমরা চাই আপনারা বেশি বেশি করে আমাদের এই খবরকে আরও ছড়ান, এবং বিশ্ববন্ধু চট্টরাজ যে প্রতিহিংসা, যে পুলিশের যে শপথ নিয়ে সেই শপথ ভেঙে ফেলা, উর্দির ক্ষমতার বাহবা দেখানো, এগুলো পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের এই খবর তুলে ধরা। আমরা জানি আজ না হয় কাল বিশ্ববন্ধু চট্টরাজকে শাস্তি পেতেই হবে, কারণ আমরা বিশ্বাস করি, আমরা ভরসা করি মানুষের ওপরে, এবং আমরা যে লড়াই লড়ছি, এই লড়াইটা হচ্ছে অন্যায়কারী একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা, যে পুলিশরা সত্যের জন্য কাজ করেন, তাদেরকে আমরা কুর্নিশ করি, স্যালুট করি। আর যারা আইনের ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের জীবন একদম বিচ্ছিন্ন বিপন্ন করে দেওয়া হয়, যেভাবে এই অনলকে করা হয়েছে, সে একেবারে যেভাবে তাকে মেরে, তার স্ত্রীকে মারা হয়েছে, তার মেয়েকে ধাক্কাধাক্কি করা হয়েছে,
এইগুলোর সমস্ত কিছু ঘটনার কিন্তু উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া দরকার। তদন্ত করে দেখা হোক যে কোন মহিলাকে তিনি আঁকড়ে ধরেছিলেন, কোন মহিলার গায়ে হাত দিয়েছিলেন। এখানে যেমন ঘোলাতে যে অভিযোগগুলো করানো হয়েছিল বিশ্ববন্ধু বাবুর মদতপুষ্ট, যে মহিলাদের আমরা দেখাবো যে সেই মহিলাকে প্রথমে 307-এ গ্রেপ্তার করে তারপর যখন বিশ্ববন্ধুর বাবুর ঘরে আনাগানা শুরু করলেন সেই মহিলা, 307-ও উঠে গেল, 326-ও উঠে গেল, 323 এই ধরনের হালকা দিয়ে চার্জশিট দিয়ে তাকে আয়ত্ত এনে তাকে দিয়ে বিভিন্ন লোকের নামে মিথ্যা কেস করানো। আজকের আমরা নাদনঘাটের এই ঘটনাটা আপনারা দেখুন। আপনাদের যদি বিবেকে একবারও একটু আঘাত করে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে, এটা ঠিক হয়নি, তাহলে আপনারা জেগে উঠুন, প্রতিবাদ করুন। এর যার নয় এখানেই শেষ করতে হবে বিশ্ববন্ধু চট্টরাজকে। আর সাধারণ মানুষকে নির্যাতন করা যাবে না, মিথ্যা কেস দেওয়া যাবে না। দেখুন আজকের সেই খবর। আচ্ছা, আপনাদের যে মারধর করলো আপনার 14 বছরের মেয়েকে, আপনাকে, আপনার ছেলেকে, তো এর কোনো কমপ্লেন আপনারা কোথাও করেছেন? কমপ্লেন ম্যাডাম আমরা করেছিলাম। প্রথমে ভিডিওতে গেছিলাম, ভিডিওতে বলেছে আমার এটা নয়, আমার হাতের বাইরে। ভিডিও নেননি উনি, আমাদের ঝাড়া বলে দিয়েছেন যে এটা আমার নয়, মানে উনি নিতে রাজি হলেন না। আমরা একটা লেটার দিতে গেছিলাম যে আপনি এটা আমার অভিযোগ নিতে হবে, আমাদের যে এরকম মারধর করে বিনা অপরাধে আমার হাজব্যান্ডকে মেরে ধরে নিয়ে এসছে, এটা আপনাকে ব্যবস্থা করতে হবে। উনি বললে এটা আমার হাতের বাইরে, ভিডিও নেননি। আমরা এসডিএমকে জানিয়েছিলাম, লেটার দিয়েছিলাম, ওনাকে সমস্ত কিছু জানিয়েছি, আমাদের ইনজুরি রিপোর্ট, আমার মেয়ের, আমার ছেলের, আমার হাজব্যান্ডের, মানে যা ইয়েগুলো করেছে, অন্যায় অত্যাচারগুলো করেছে সবই এসডিএমকে আমরা দিয়েছি, জানানো হয়েছে। এই থানায় আমার হাজব্যান্ডকে নিয়ে যাওয়ার পর আমি আমার ছেলেকে নিয়ে নবদ্বীপ কালনার কোর্টের উকিল, ওনার নাম হচ্ছে চঞ্চল রাহা, তবে ঘটনাটা ওনাকেই জানিয়েছিলাম। প্রথমে ওনার হাতেই দিয়েছিলাম যে ব্যাপারটা, যে আমার হাজব্যান্ডের জামিন করা বা সবকিছু দায়িত্ব ওনাকে দিয়েছি। একে মারার বা আমাকে মারার কোনো অভিযোগ নেই, অথচ যদি আমার হাজব্যান্ড 10টা-12টা পুলিশকে আমার হাজব্যান্ড একা মেরেছে, তার অভিযোগে আমার হাজব্যান্ডকে নাকি জেল খাটতে হলো। আজও নাকি আমার হাজব্যান্ডকে চোখ কানা হয়ে বসে থাকতে হচ্ছে ঘরে। তাহলে আমাকে আমার প্রথম বিনা অপরাধে আমাকে মারলো, আমার মেয়েটাকে 14 বছরের মেয়েকে মারলো, তার কোনো অভিযোগ নেই। আমার মেয়ে কি পুরুষ না আমি পুরুষ? আমরা যে এসডিওকে জানালাম, লেটার দিলাম, তার কোনো ফলাফল বা কোনো সুরাহা আজও পর্যন্ত পাইনি, আজ পর্যন্ত পেলাম না।